আছে, তো আমরা শুরু করি। সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে 16তম ক্লাস করতে যাচ্ছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের যে লার্নিং আউটকাম ছিল 7টা। এই মানে যে সিপিএলএম নিয়ে আমরা কাজ করছিলাম, মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, এটার মধ্যে আমরা দেখেছিলাম যে লার্নিং আউটকাম আছে 7টা। আমরা কিন্তু 1, 2, 3 এর আগে আমরা আলোচনা করেছি এবং সেই 3 নম্বরে যেটা সেটা যে প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস নিয়ে কথা বলেছিলাম। তো পরবর্তীতে হলো টেকনিক্যাল ডেভেলপমেন্ট নিডস। আমি যে 4 নম্বর যে লার্নিং আউটকামটা, সেটাকে আমি বাদ দিয়ে আমি 5 নম্বর লার্নিং আউটকামে চলে আসছি, অর্থাৎ পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তার কারণ হলো 3 নম্বরে আমরা ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস নিয়ে আলোচনা করেছি। সুতরাং যেহেতু প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে এটা রিলেট করে দেখে পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, সেটা আমি আগে বলতে যাচ্ছি। তারপরে আবার আমি টেকনিক্যাল নিডস নিয়ে কথা বলবো, টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের নিডস নিয়ে পরে কথা বলতে চাই। তো শুরুতে আমি বলেছিলাম যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, সেখানে দেখি যে ডেভেলপমেন্ট কথাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে ডেভেলপমেন্টের বিষয়টা প্রতিনিয়তই কিন্তু যে চাইবে, যে যেখানে চাকরি করছি, যে যেখানেই কাজ করছি, সে মনে প্রাণে চায় কিনা যে তার ডেভেলপমেন্ট দরকার আছে এবং সে ডেভেলপমেন্ট করতে চায়, সে তাকে নিজেকে ইমপ্রুভ করতে চায়। সো সরি স্যার, এটা কোনটা আমরা যে এই আউটকাম, এটা কোনটা, মানে লার্নিং আউটকাম? হ্যাঁ, লার্নিং আউটকাম যেটা 5 নাম্বার লার্নিং আউটকাম, 79 পেজ। ও, এটা গতকালকে যেটা পড়ছিলাম আমরা আর কি। হ্যাঁ, গতকালকে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল 3 নাম্বার লার্নিং আউটকাম, ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস। তো এরপরে যেটা আছে সেটা হলো টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট নিডস। তো তারপরে আবার আসছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। গতদিন যেটা আমি পড়েছি তার ধারাবাহিকতায় আমরা যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো কি কি সেটা আমি ডিসকাস করছি, সেটা হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস। স্কিলটা আগে আমি ড্রপ করেছি, স্কিলটা পরে বলতে চাচ্ছি। গতকালকে আমরা 20 স্কিল অফ নিডস এন্ড ডেভেলপমেন্ট ক্যারিয়ার, ইওর ক্যারিয়ার যেটা পড়লাম আর কি, যে বিস্তার ছিল। হ্যাঁ, ডেভেলপমেন্ট প্রফেশনাল আমরা করছি ডিটারমাইন প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস। তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট নিডস কি কি, কোন যে কি আছে সেটা নিয়ে আমরা কথা বলছি। সুতরাং ওটা থিওরিটিক্যাল কথার সঙ্গে সঙ্গে আমরা এর অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলছি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। আমরা যে আলোচনা করতে সুবিধা হবে যে দুটাই প্রফেশনাল বিষয়, ওই প্রফেশনালের রেসপেক্ট এইটা। আমি কি বুঝাইতে পারছি? তো আচ্ছা, আমরা এখন লার্নিং আউটকাম 6.5। হ্যাঁ, জাস্ট মাঝখানে 4টা ড্রপ দিয়েছি। ড্রপ দেওয়ার কারণটা এই আগেরটার সঙ্গে এটা সিনক্রোনাইজড আছে, এটা প্রফেশনাল বিষয় নিয়ে আলোচনা করছে। তো সুতরাং প্রফেশনাল বিষয়টা আমি শেষ করেই তারপর আবার আমি স্কিল ডেভেলপমেন্টের বিষয়টার মধ্যে ঢুকবো। ঠিক আছে, পেজ নাম্বার 79। আমরা এখানে যেটা মেইনলি বলেছি, আমি কতগুলো জিনিস আমি এখানে মেনশন করব পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আমার মনে হয় ফারুক সাহেব স্যার আরো অনেকে, মান্নান ভাইতেই আছেন, তারাও তাদের ক্যারিয়ারের বিষয়ে যদি শেয়ার করে তাহলে দেখা যাবে যে অন্যরাও তাহলে বুঝতে পারবে এবং এই বিষয়টা আর ক্লিয়ার হবে। আমরা একটু ফিরে যাই, যে এখানে বললাম যে এই অ্যাক্টিভিটিসটার মধ্যে ডেভেলপমেন্ট অপরচুনিটি কি আছে। প্রথম বলেছি যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো ইমপ্রুভমেন্ট, তার ক্যারিয়ারের ইমপ্রুভমেন্টের ব্যাপারে সে কমিটেড হতে হবে। সে যদি কমিটেড হয় তাহলে তার ইমপ্রুভমেন্ট করার ব্যাপারে অনেক ওয়ে বেড়ে যাবে। আমরা সে জায়গায় দেখছি যে ডেভেলপমেন্ট অপরচুনিটি কি কি আছে, ডেভেলপমেন্ট অপরচুনিটির সঙ্গে কোন বিষয়গুলো যায়। তাহলে এখানে প্রথম কথা বলছে যে ফার্দার হায়ার এডুকেশন টিভেট কোয়ালিফিকেশন পার্টিসিপেশন ইন স্কিলস গ্যাপ ট্রেনিং। তাহলে আমি যদি মনে করি যে আমার ফার্দার হায়ার এডুকেশনের দরকার আছে কিনা, অথবা টিভেট
কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের কোনো স্কিল গ্যাপ আছে কিনা, সেই স্কিল গ্যাপের ট্রেনিং এর ব্যবস্থাটা এইখানে আমি এই ডেভেলপমেন্টটা নিতে পারি। অর্থাৎ আমি যদি কথার কথা আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা আছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা আছে, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতে পারি, এমএসসি ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতে পারি। এর সঙ্গে প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু সরাসরি যুক্ত, কারণ আমরা জানি প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা কথা যে যেমন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশনের বিষয় আছে হায়ার পোস্টে ওঠার ক্ষেত্রে, তেমনি ভাবে পারফরমেন্স শো করার ক্ষেত্রে সেইখানেও কিন্তু বেশ কিছু স্কিল আছে। সুতরাং প্রফেশনালিজমটা কিন্তু হায়ার পোস্টের সঙ্গে রিলেট করে। আমি যখন ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস করতে যাই তখন কিন্তু আমার প্রফেশনালিজমের বিষয়টা কিন্তু ফুটে ওঠে। কিন্তু আমি যদি কথার কথা এখানে যদি শুধু অকুপেশনটাকে এভাবে চিন্তা করি যে একজন ড্রাইভার সে খালি ড্রাইভ করবে, অথবা একজন আমার এখানে টুল রুম অ্যাটেন্ডেন্ট অথবা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, সে কিন্তু যেভাবে কাজ করছে তার যে স্কিলের বিষয়টা থাকতেছে, একজন অফিসার হিসেবে যখন কাজ করছে তার কিন্তু বিষয়টা কিন্তু ভিন্ন হতে পারে, তার অকুপেশন এটা, কিন্তু এই এই মানে ম্যানেজারিয়াল লেভেল যদি হয় তাহলে তার প্রফেশনকে যেভাবে হ্যান্ডেল করতে হয়, তার যে প্রফেশনালিজম ক্যারেক্টারিস্টিক গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি, কিন্তু একজন সিম্পল যে স্কিল ম্যান তার কিন্তু সেই জিনিসটা লাগে না। প্রফেশনালের ক্ষেত্রে তার অনেক ধরনের ট্রেনিং এর দরকার হয়। তার প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার যেমন হার্ড স্কিল হিসেবে তার এডুকেশনটাকে যেমন গুরুত্বপূর্ণ মনে করে, তেমনি ভাবে সফট স্কিল যেগুলো সেগুলো না তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কিন্তু সে ওই অর্গানাইজ ম্যানেজ করা, কোনো প্রবলেম হলে তার সলিউশন বের করা, এগুলো কিন্তু করা কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য টাইম টু টাইম তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হয়ে থাকে একরকম ভাবে হয়েই থাকে প্রফেশনাল। কিন্তু যারা এমনি নর্মাল লেভেলে নিচের লেভেলে স্কিল নিয়ে কাজ করছে তাদের কিন্তু এত ট্রেনিং বা এই ধরনের বিহেভিয়ার অনেক সময় আমরা এক্সপেক্ট করি না। তো ফার্দার হায়ার এডুকেশনের বিষয়টা আমাদের এখানে চলে আসছে। আমাদের এখানে আসছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা দেখি এই যে এডুকেশনে যখন থাকি, যেমন আমরা খেয়াল করে থাকবো যে আমরা স্টুডেন্টের ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রেও যদি দেখি যে থার্ড ইয়ার মানে 8 সেমিস্টারে গেলে তাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পাঠাই, কেন ইন্ডাস্ট্রির লেটেস্ট নলেজ সম্বন্ধে তাকে জানতে হবে, সেই ডেভেলপমেন্ট তাকে তার মধ্যে আসবে। এছাড়া হতে পারে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন স্পেসিফিক এরিয়া অফ প্র্যাকটিস, যে স্পেসিফিক সুনির্দিষ্ট এরিয়াতে আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু। এছাড়া আসছে ইন্টারনাল ট্রেনিং, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের ইনহাউস ট্রেনিং হয়, ইন্টারনালি অনেক ট্রেনিং হয় ডেভেলপ করার ক্ষেত্রে। এছাড়া রিলেভেন্ট কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ এগুলো কিন্তু হয়। এর মাধ্যমে কিন্তু অনেক ধরনের ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আসে। এর বাইরে যেমন বলছে রিডিং রিলেভেন্ট জার্নালস অ্যান্ড লিটারেচার, এই জার্নাল, বিভিন্ন জার্নাল স্টাডি করে লিটারেচার গুলো দেখেও কিন্তু আমরা অনেক নিজেকে ডেভেলপ করতে পারি। নেটওয়ার্কিং উইথ ইন্টারনাল এক্সটার্নাল কলিগ, এই নেটওয়ার্ক যত বাড়াতে পারবো তার মাধ্যমে কিন্তু আমরা লং টাইম যে নেটওয়ার্ক বিল্ড আপ হলে তার মাধ্যমে নিজেকে ডেভেলপ করার সুযোগ ঘটে। কোচিং অ্যান্ড অর মেন্টরিং, কোচিং করে মেন্টরিং করেও কিন্তু ডেভেলপমেন্টের সুযোগগুলো ঘটে। তাহলে এইগুলো কতগুলো অপরচুনিটি, ডেভেলপমেন্টের কতগুলো অপরচুনিটি, এটার একটু ডিটেলস আমরা তো দেখতে পাবো, ভিতরে জানতে পারবো। তাহলে এট এ গ্লান্স আমরা ডেভেলপমেন্ট অপরচুনিটি কি কি দেখলাম, আমার এডুকেশনের বিষয়ে দেখছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ব্যাপারে দেখলাম, আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টের ব্যাপারে দেখলাম, ইনহাউস ট্রেনিং বা ইন্টারনাল ট্রেনিং এর মাধ্যমে হতে পারে, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে হতে পারে। এছাড়া জার্নাল এবং লিটারেচার স্টাডি করার মাধ্যমে আমরা নলেজ পেতে পারি। নেটওয়ার্কিং, বৃহৎ নেটওয়ার্কিং এর মাধ্যমে হতে পারে, কোচিং, মনিটরিং, মেন্টরিং এর মাধ্যমে হতে পারে। এগুলো আমরা বুঝলাম যে এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট আসতে পারে। আরো 2-4 পয়েন্ট আমরা বলতে পারি। আমরা এটুকুই থাকি। চুজিং ফার্দার স্টাডি অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, ফার্দার প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটা কি দরকার আছে কিনা?
তাহলে যদি দরকার হয় তাহলে কখন দরকার, বুঝছেন, কোনটা দরকার? হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে আসতে পারে। হ্যাঁ, তো আমরা দেখব যে আসলে এইগুলো করে কি আমার কেরিয়ার বিল্ড আপের কোনো বিষয় আছে কিনা। হ্যাঁ, এগুলো যদি আমরা বুঝতে পারি, এবং আমাকে দেখতে হবে যে আমার এইখান থেকে আরো অন্যের কাছ থেকে কোনো ইনফরমেশন, বন্ধু বান্ধবের কাছ থেকে হ্যাঁ ইনফরমেশন নিতে পারি, কলিগদের কাছ থেকে নিয়ে ডিসিশন নিতে পারি, এবং আমার যা কোয়ালিফিকেশন আছে তা দিয়েও কি আমি সামনে আগাতে পারবো কিনা, এসব বিষয়ে আমরা নিজেরা নিজেকে আস্কিং করতে পারি, জানতে চাইতে পারি। অ্যাকচুয়ালি ফার্দার ডেভেলপমেন্টের বেনিফিটের বিষয়টা যদি আসে তাহলে কি কি ধরনের বেনিফিটের কথা আসতে পারে, সেখানে বলছে এনহ্যান্সিং ইউর এমপ্লয়াবিলিটি, মেকিং ইট ইজিয়ার টু মুভ জব। তাহলে আমার এমপ্লয়াবিলিটিটা বাড়ানো যায় এই ডেভেলপমেন্টের মাধ্যমে, এবং আমরা ইজিলি যে কোনো জবে ঢুকতে পারি। পজিশনিং ইউ ফর প্রমোশন বলছে যে প্রমোশনের ক্ষেত্রে আমি যে পজিশনে আছি সেটা কিন্তু হায়ার পজিশনে যেতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আমার উপকারে আসে এই ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যদি করি। ইমপ্রুভিং ইউর প্রফেশনাল স্কিলস, এনহ্যান্সিং জব স্যাটিসফিকেশন। আমার অবশ্যই আমি যদি আমার এই প্রফেশনাল স্কিলগুলো বাড়াতে পারি, নিশ্চয়ই আমার জবের স্যাটিসফিকেশন আসবে। আমরা আগেই দেখেছি প্রফেশনাল স্কিলগুলো কি কি। চান্স টু ট্রেন ফর এ নিউ ক্যারিয়ার। আমি এখন এমন ভাবে নিজেকে খাপ খাওয়ালাম লেটেস্ট টেকনোলজির সঙ্গে, সেখানে দেখলাম আমি এখন এক ধরনের ক্যারিয়ার, আমি কথার কথা আমি সেই ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে পড়ছি, কিন্তু আমি কম্পিউটার উপরে ইতিমধ্যে ক্যারিয়ার ডেভেলপ করে ফেলছি, সুতরাং আমি কম্পিউটারের দিকে সুইচ করে গেলাম। তো সুতরাং নিজেকে ডেভেলপমেন্টের মাধ্যমে আর একটা নতুন উইং এ আমি কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, যদি না আমি ফিল করি যে ওই লাইন থেকে আমি আরো উপরের দিকে উঠতে পারবো। The opportunity to network with and learn from peers in your own profession. যে প্রফেশনে আছি, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের যে সহকর্মী বা মানে আমাদের বন্ধু বান্ধব, তার মাধ্যমেও কিন্তু আমরা নেটওয়ার্ক বিস্তার করতে পারি। পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য চান্স টু স্ট্রেচ ইয়োরসেলফ। পার্সোনাল ডেভেলপমেন্ট তো আছেই, এই কথাটা আমরা বলেছি। তাহলে কি কি বেনিফিট হতে পারে আমরা যদি কোনো আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন এনহ্যান্স করি, বা কোনো ট্রেনিং গ্রহণ করি, বা বেটার কিছু আমি লার্ন করি, তার মাধ্যমে এই সব সুযোগগুলো আমরা পেয়ে যাই। যেমন বললাম যে আমরা বেটার জব পেতে পারি, আমরা পজিশনে আমার অবস্থানকে আরো সুদৃঢ় করতে পারি, হ্যাঁ, জবের স্যাটিসফিকেশন। কারণ প্রত্যেকটা মালিককে তো চায় যে কার কেমন পারফরমেন্স, যার পারফরমেন্স ভালো তাকে ধরে রাখতে চাই বা আরো সুযোগ দিতে চাই, যার পারফরমেন্স ভালো না তাকে কিন্তু অফিস থেকে ছ্যাক করে দিতে চায়। সো এই যে জায়গাটা যে আমার জব স্যাটিসফিকেশনটা আসতেছে ইত্যাদি, এই পয়েন্টগুলো আমরা বেনিফিটের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আশা করি সবাই বোঝা গেছে যে কি অপরচুনিটি আছে আর কি বেনিফিটটা আমার আসতে পারে। আমরা এখন দেখি টাইপস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন। আমরা যদি কি কি টাইপের প্রফেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপার যে আসছে, যেমন এখানে বলছে যে আমি কেউ যদি উপরে কোর্স করি, পিএইচডি করতে পারি, হ্যাঁ, পোস্ট ডক্টরাল করতে পারে, তার যার যেখানে এরকম সুবিধা আছে। সেখানে বলছে ক্রিটিক্যাল ফর প্রফেশনাল ক্যারিয়ার্স ইন রিসার্চ অ্যান্ড একাডেমিক ডিপার্টমেন্টস, but unlikely to impact directly on your employability in other field. Typically taking 3 years of complete full-time or 5 years part-time, a PhD is a major commitment and requires serious research. আমার যদি এরকম কোনো রিসার্চের অ্যাক্টিভিটিস ওখানে থাকে, দরকার হয়, সেই ক্ষেত্রে হয়তো পিএইচডি বিষয়টা আসতে পারে, সুযোগ থাকলে সেখানে সেটা করতে পারে। এমবিএ এর বিষয়টা এখানেও একটা, সেটাও কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে ধরছে। আমি বারবার বলছি যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের বিষয় কিন্তু সবসময় উপরের পদগুলোর ক্ষেত্রে কিন্তু মেনশন করে, নিচের পোস্টগুলোনে কিন্তু এই ধরনের বিষয়গুলো কম আসে। তো
আমরা এমবিএ যে বিষয়টা বলছে সেটা তো আমরা বুঝি যে সর্বক্ষেত্রে কিন্তু এমবিএ থাকলে এটা একটা স্টেট এমবিএ অফার্ড বাই বিজনেস স্কুল প্রিপেয়ার ইউ ফর স্ট্র্যাটেজিক এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট পোস্ট ইন এনি অর্গানাইজেশন। তাহলে এনি অর্গানাইজেশন, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক, সেই প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু ম্যানেজ করার জন্য সিনিয়র লেভেলে সাধারণত এমবিএ থাকলে তার অ্যাডভান্টেজ পায়। ওই যে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সব কনসেপশন গুলো তার আসে, ফলে ইজিলি সে ম্যানেজ করতে পারে। সো এটা একটা এসেনশিয়াল ব্যাপার। সিমিলারলি যেটা আছে মাস্টার্স, হ্যাঁ, ওই একইভাবে আসছে মাস্টার্স কোর্স আর অলসো অফার্ড in many other discipline. Only those which are vocational in nature are likely to have a direct impact on your career progress. তার ক্যারিয়ারকে সামনে আগানোর জন্য অনেক ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে। এই বিষয়গুলো ছাড়াও এই প্রফেশনাল এই কোয়ালিফিকেশনের মধ্যে ফাংশনাল কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, আদার ভোকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু ইনক্লুডেড হয়। ফাংশনাল কোয়ালিফিকেশনের বিষয়টা কিন্তু এখানে আসতে পারে। দিস কোয়ালিফাই ইউ টু ওয়ার্ক ইন এ পার্টিকুলার ম্যানেজমেন্ট ফাংশন সাচ এজ ফাইন্যান্স, সিআইএমএ, মার্কেটিং, সিআইএম, এইচআর, হ্যাঁ, সিআইপিডি ইত্যাদি, পারচেজিং, সিআইপিএস, লাইব্রেরি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো কিন্তু আসে। হ্যাঁ, টিচিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি যে ইনস্টিটিউটগুলো তার কোয়ালিফিকেশন ইনহ্যান্স করার জন্য বিটিবি যেটা করে থাকে, যে আমাদের তেজগাঁয় যেটা আছে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে ডিপ্লোমা ইন টেক, তারপরে বিএসসি ইন টেক, ওই কোর্সগুলো সেখানে করায়। তাছাড়া আরো কিছু কিছু শর্ট কোর্সগুলো করায়, বা অনেক সময় যে রিসেন্টলি এখন দেখছি যে চাকরির শুরুতেই তাদেরকে নিয়ম কানুন, হ্যাঁ, সেগুলো সম্বন্ধে অবগত করা ছাড়া কিভাবে ক্লাস নিবে, হাউ টু টিচ ইত্যাদি বিষয়গুলো কিন্তু ট্রেন্ড আপ করা হয়ে থাকে। এছাড়া আদার্স ভোকেশনাল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বিটিটিআই আছে বা অন্য কোনো অর্গানাইজেশন, সেখানেও আমাদের করা হয়ে থাকে। নতুন এখন বিকেটিটিসিতে এগুলো হচ্ছে। আমরা কিন্তু একটু যদি পার্সোনাল ক্যারিয়ারের কথা যদি আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়েও যদি একটু কথা বলি, দেখা যাবে আমরা যখন চাকরিতে ঢুকেছি, এখানে যারা চাকরি করছেন একটু সিনিয়র, তাদের ক্ষেত্রে এটা বিশেষ করে প্রযোজ্য। তারা একদম কম্পেয়ার করতে পারেন, তারা তাদের কথাও হয়তো বলতে চাইলে বলতে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবনের কথাও যদি বলি, যখন আমি এই পিএসসি দিয়ে আমি চাকরিতে ঢুকলাম, আমার প্রথম পোস্টিং ছিল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। কিন্তু খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়ার পরে আমার নিজের একটা ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমার গ্রাজুয়েশনটা করতে হবে ডুয়েটে। কারণ আমি যখন পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছি তখন কিন্তু অলরেডি ইন্টারমিডিয়েট পাস করে তারপরে ডিগ্রি পড়তেছিলাম, সেটা ড্রপ দিয়ে তারপরে এনিহাউ সে অনেক ইতিহাস আমি এসেছি। আমার মধ্যে একটা মনের মধ্যে একটা ক্ষুধা ছিল যে আমার হায়ার এডুকেশনের দরকার। আর অবজার্ভ করে দেখলাম যে যখনই যে পোস্টগুলো চাকরিতে ঢুকছে, যখন আমরা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে ঢুকছি, তারা কিন্তু এই ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশনের পরে যদি ভাবি তাহলে প্রমোশন পেতে পেতে অনেক সমস্যা হয়ে থাকে। কিন্তু আমরা দেখলাম যে এই আমাদের টেকনিক্যাল এডুকেশনের সিস্টেমে বাইল্যাটারাল এন্ট্রি আছে। কেউ যদি জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে ঢোকে, সে যদি পরবর্তীতে চায় ইন্সট্রাক্টর হিসেবে পিএসসি দিয়েও ডাইরেক্ট ঢুকতে পারে। সেই ক্ষেত্রে হয় তার গ্রাজুয়েশন করতে হবে, অথবা ডিপ্লোমার সঙ্গে তার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন সে অ্যাপ্লাই করবে। এবং এটা অবধারিত যে একটা মানুষ যখন গ্রাজুয়েশন করে, মাস্টার্স করে, তখন কিন্তু পিএসসি তাকে অন্যভাবে অ্যাডভান্টেজ দেয়। আমি যখন আমার ক্যারিয়ারের থেকে যদি বলি, যে ওই ফিলিংস থেকে যখন আমি কি করলাম, চাইলাম যে না ঠিক আছে আমি বিআইটিতে অ্যাডমিশন টেস্ট দেবো, আমি কিন্তু আমি তখন আমার সঙ্গে আরো যারা কলিগ আছে তাকেও আমি ইনস্পায়ার্ড করেছিলাম যে চলেন যাই পরীক্ষা দেই। সবাইকে আমি অনেক নিজে নিজে স্টাডি করেছি ওদের সঙ্গে নিয়ে। হ্যাঁ, তো আমরা ইনিশিয়ালি ওখান থেকে যখন পরীক্ষা দিলাম মাত্র 2 জন আমরা সুযোগটা নিলাম। তার মানে এখানে বুঝতে হবে যে যেভাবে সিরিয়াস আমার মধ্যে যে সিরিয়াসনেস ছিল, আমি আরো একজন টিচারের কথা আমি বলতে পারি, সৈয়দ নুরুন নবী, তার মধ্যে যে সিরিয়াসনেস গুলো ছিল, ওরকম সিরিয়াসনেস কিন্তু সবার মধ্যে ছিল না, যার জন্য তারা হয়তো সেই জায়গায় যেতে পারে না। হ্যাঁ, আমরা কিন্তু গেছি, কিন্তু আমরা যাওয়ার পরে কিন্তু আমরা এরপরেও ধরেন গ্রাজুয়েশন করছি, মাস্টার্স করছি, পিজিডিটি করছি, পিএইচডি করছি, কিন্তু এর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে কোনো না কোনো ভাবে।
হ্যাঁ, আমরা কিন্তু ধরেন এই যে যখন ফার্দার সিআই এর জন্য অ্যাপ্লিকেশন করেছি তখন কিন্তু আমার এই মাস্টার্স কোর্সে আমাকে কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজ দিয়েছে। তাহলে এই যে কেরিয়ার তৈরি করার জন্য আমার হায়ার এডুকেশন নেওয়া যে বিষয়টা ছিল, হ্যাঁ, পাশাপাশি হয়তো আমরা ট্রেনিং নিয়েছি বিভিন্ন সময় টিটিসিতে। আমাদের বেশ কিছু ট্রেনিং হয়েছে যেটা দ্বারা আমরা স্কিলড হয়েছি বিভিন্ন কাজে, যার জন্য সেটা পড়ানোর ক্ষেত্রে আমার সুবিধা হয়েছে। গ্রাজুয়েশন করার থেকেও যেমন সুবিধা পেয়েছি, এমনি স্কিল ট্রেনিং গুলো নেওয়ার কারণের জন্য আমরা কিন্তু ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার মনে হয় এখানে যারা আছেন অনেকেই সিনিয়র, তারাও তাদের অভিজ্ঞতা এটা বুঝতে পারেন যে কোয়ালিফিকেশন ইনহ্যান্স করা এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, তা আমরা একটু দেখি যে ফাংশনাল কোয়ালিফিকেশন যেটা বললো ওই ফাংশনটা করার জন্য, এবং এগুলো আমি মোটামুটি কথা বলেছি, এটাই এখানে আসছে। চুজিং এ প্রোভাইডার অ্যান্ড কোর্স, আমরা কিন্তু এইখানে যে যে কথাটা বলছি, যেমন আমি হায়ার স্টাডিতে গেছি, তা আমাকে যে আমার যে প্রোভাইডার, আমার ওই আমরা যে অধিদপ্তরে চাকরি করি, সেখানে যে আমাকে ডেপুটেশন পাওয়াতে আমার পড়ার কিন্তু খুব ইজি হয়েছে, সোজা হয়েছে। সুতরাং কে আমার প্রোভাইডার, হ্যাঁ, আমি যদি হায়ার স্টাডি করতে যাই অথবা আমি কোনো স্কিল কোর্স করতে যাই, সেখানে আমাকে প্রোভাইড করবে কে, কার মাধ্যমে আমি পেতে পারি সুযোগগুলো, সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে, এবং কোন কোর্সের জন্য আমি কাজ করব। আমি কিন্তু আরো একটা ব্যাপার বলে যে খুলনা পলিটেকনিকে যখন আমি ছিলাম, আমার প্রিন্সিপালও কিন্তু চাইতো যে না তোমরা হায়ার স্টাডি করতে যাও, সেও কিন্তু আমাকে ইনসিস্ট করছে। তো সেই জায়গাটা বলছে যে সেও আমাকে বলছে যে ঠিক আছে, আমি অন্যান্য যা কাজ করা লাগবে আমি তোমাকে হেল্প করবো। এই যে একটা কথা বললো প্রতিষ্ঠান প্রধান, সুতরাং সেটা আমার একটা ভালো সাপোর্ট ছিল বলে আমি মনে করি। এইখানে আরেকটা ব্যাপার আছে যে আমি যে কোর্সটা করতে যাব সেইটার সঙ্গে রিলেট করে যে বিষয়গুলো, যেমন কস্টের ব্যাপার আছে, স্টাডি মেথডের কথা বলেছে, ইনস্টিটিউটের কথা বলছে, হ্যাঁ, স্টুডেন্ট প্রোফাইলের কথা বলছে, টাইমের কথা বলছে, অ্যাসেসমেন্ট পদ্ধতির কথা বলছে, অন দা জব লার্নিং ইত্যাদির কথা বলছে। তো এখানে প্রথম কথা যেটা কস্টের কথা বলছে, সেখানে কি আমাদের ফিস, ট্রাভেল কস্ট এন্ড ম্যাটেরিয়ালস, who is likely to fund this? Does the institute offer bursary? বলছে যে আমাকে কি ইনস্টিটিউট কি সে এখানে কি বৃত্তি প্রদান করবে কিনা এই কাজটা করার জন্য, এইসব ফি বেয়ার করবে কিনা, নাকি আমাকে নিজেকেই করতে হবে। তাহলে এটা একটা বিষয় যে আমার জন্য সেটা ভায়াবল কোনটা, সেটা আমাকে দেখতে হবে। এরপরে বলছে স্টাডি মেথড যেগুলো, সে মেথড অনেক রকম হতে পারে, যে ফেস টু ফেস স্টাডি, ফিজিক্যালি সেখানে যাবো, যে পড়তে হবে, অথবা ডিস্টেন্স লার্নিং অর মিক্সড, অর্থাৎ আমরা যেটা যেমন করছি এখানে কিন্তু মিক্সড একটা পদ্ধতি, আমরা ডিস্টেন্স লার্নিং এর সঙ্গে ফেস টু ফেস বলছি লাস্টের 5 দিন করব, তাই নাই কি? সেটা একটা মেথড। হুইচ সুইট ইউর লার্নিং স্টাইল, এর তাহলে মানে কোনটা আমাকে সুইট করে সেটা আমাকে দেখতে হবে লার্নিং স্টাইলের মধ্যে, হ্যাঁ, সেই বিষয়টা আমার দেখতে হবে। এন্ড অ্যাভেলেবিলিটি, কোনটা অ্যাভেলেবল হবে। আমি চাইলেই যে এখন এই যে আমরা এই যে কোর্স করছি, অনেকে আমাকে বলতেছে যে কোর্সে আমাকে ইনক্লুড করা, কিন্তু এখন চাইলেও তো আমরা ঠিক সেভাবে করতে পারছি না। হ্যাঁ, সুযোগ যে সময় আসে সেই সময় যদি অ্যাভেল না করে, তাহলে সেইভাবে সুযোগটা দেওয়া যায় না। ইফ ডিস্টেন্স লার্নিং, what support is there? Tutor, online resource, peer support groups ইত্যাদি, এগুলো জানতে চাইবো আমরা কিভাবে এই মেথড গুলো আমাকে হেল্প করতে পারে। এরপরে আসতেছে ইনস্টিটিউট, কোন অর্গানাইজেশনে আমি কাজ করব, অ্যাজ ওয়েল অ্যাজ লোকেশন এন্ড র্যাঙ্কিং, হ্যাঁ, রেপুটেশন। তাহলে সবকিছু এর সঙ্গে নির্ভর করে আমার ওই অর্গানাইজেশনটাকে আমার থেকে কাছে কিনা, আমি যেতে পারবো কিনা, হ্যাঁ, আমি ছুটি নিয়ে যেতে পারবো কিনা, অথবা যেখানে যাব সেই প্রতিষ্ঠানের র্যাঙ্কিংটা কেমন, তাদের রেপুটেশনটা কেমন, আমি ওখান থেকে গ্রাজুয়েশন বা আমি কোর্সটা করলে অ্যাডভান্টেজ পরে পাবো কিনা। কনসিডার whether you would prefer to study at your existing institute or to for new network outside it. তাহলে আমরা যেখানে আছি সেখানে অথবা তার বাইরেও কোথাও হতে পারে। বিভিন্ন যদি শুধু ট্রেনিং হয়, ইন্টারনাল ট্রেনিং হয়, ইন্টারনাল পড়াশোনার বিষয় থাকে, সেটা আমার ইনস্টিটিউট হতে পারে, বাইরের ইনস্টিটিউট হতে পারে, সেটা আমাকে দেখতে হবে। স্টাডি আমি বুঝে দেখবো যে কোনটা আমার জন্য সুইটেবল। স্টুডেন্ট প্রোফাইল,
এখানে বলছে যে এই যে যেখানে আমি যাব সেখানে স্টুডেন্ট কারা, তাদের প্রোফাইলটা কি, তাদের সঙ্গে আমাদের ম্যাচিংটা কেমন হবে সেই বিষয়টা এখানে বলছে। হু আর দ্য typical participants, how much experiences will they have, from which sector are they drawn, তারা কোন সেক্টর থেকে আসছে, কোথা থেকে আসছে ইত্যাদি বিষয়গুলো আমার জানতে চাইতে হবে বা জানার চেষ্টা করতে হবে। টাইমের ব্যাপার আসছে, along with the with course length, you will want to consider how much teaching and study time is expected। তাহলে এখানে কত দিনের কোর্স, আমার কি 1 বছরের কোর্স নাকি 2 বছরের কোর্স নাকি 3 বছরের কোর্স নাকি আমার 3 মাসের কোর্স নাকি 2 সপ্তাহের একটা ট্রেনিং। তো এই টাইম একটা ফ্যাক্টর, যে টাইম আমি অ্যালাউ করতে পারবো কিনা, অনেক অনেক বিষয় কনসিডার করতে হয়, ওই টাইমটা স্পেয়ার করার মতন আমার অবস্থান আছে কিনা। এরপরে যে বিষয়টা আসছে অ্যাসেসমেন্ট, কোন পদ্ধতিতে সেখানে অ্যাসেসমেন্ট গুলো হবে। কনসিডার হাউ ওয়ার্ক ইজ অ্যাসেসড বাই এক্সামিনেশন অথবা অ্যাসেসমেন্ট সিস্টেমে নাকি টেস্ট অর মিক্সড, অ্যাসেসমেন্ট পদ্ধতি সেখানে কেমন সেই জিনিসটাও আমাকে জানা যেতে পারে। অন জব লার্নিং, to what extent is the learning applied, that is, will you be able to do project and assignments with a direct application to your work। তার মানে আমরা ওখানে অন দা জব অনেক প্ল্যানিং হয়, অন দা জব ট্রেনিং হয়। অন দা জব ট্রেনিং বলতে বোঝাচ্ছে যে হাতে কলমে কাজ, অর্থাৎ ইন্ডাস্ট্রি সেখানে এমন প্রোডাক্টিভ একটা ইন্ডাস্ট্রিতে সেখানে প্রোডাকশনের সঙ্গে নিজেকে সংযুক্ত করে কাজগুলো শেখার একটা বিষয়, অ্যাপ্রেন্টিসশিপ টাইপের বিষয়টা, এটা ওইরকম একটা বিষয়। তো সেই ধরনের লার্নিং সেটা কিন্তু মোস্ট ইফেক্টফুল একটা লার্নিং, অন দা জব লার্নিং, যেটা হাতে কলমে শেখার একটা বিষয় থেকে থাকে। এরপরে বলছে যে সিকিউরিং ফান্ডিং এন্ড এমপ্লয়ার সাপোর্ট। তাহলে কে ফান্ড করবে এবং তার সাপোর্ট, মানে এমপ্লয়ার কি সাপোর্ট দেবে কিনা, আমাকে সুযোগ দেবে কিনা যেতে। কারণ কোর্সের উপর এটা তো ডিপেন্ড করতেছে, আমি চাকরি করতেছি এখন, আমাকে কতটুকু ছুটি দিলে কাজের হ্যাম্পার হবে না। আবার অথরিটি সে ভাবতে পারে যে হ্যাঁ তাকে তৈরি করে আনার পরে আমি বেটার আউটপুট পাবো, সুতরাং আমি তাকে সুযোগ দেবো। সুতরাং একটা প্রাইভেট প্রতিষ্ঠান একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান দুটা দুই ভাবে হয়তো ভাবে, সুতরাং সেটা কারা কিভাবে ভাবছে তার সঙ্গে সম্পৃক্ততা আছে। ইনভেস্টিগেট yearly on whether your institute delivers your preferred qualification itself ইত্যাদি। আমি যে কথাগুলো বলেছি সেই কথাটাই এখানে আমরা বুঝাচ্ছি, কিভাবে সাপোর্ট দিব এবং সেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পাবো কিনা। এখানে আমরা কয়েকটা জিনিস এখানে মেনশন করতে চাই, যে ইনফ্যাক্ট যে বিষয়টা এখানে বলছে যে আমরা জানি যে একটা শব্দ যে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট। ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট আমি একটু আগে বলেছি, যদি পলিটেকনিক সিস্টেমের কথা বলি যে 8ম পর্বে কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট হয়েছে। এবং এখানে কি আছে, আমরা এই ক্লাসরুমে বা এখানে যে ওয়ার্কশপে যেভাবে কাজগুলো শিখছি সেই কাজগুলো আসলে ইন্ডাস্ট্রির সঙ্গে কিছু ডেভিয়েট করে। আর ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাকে যে শিক্ষাটা হচ্ছে সেটা রিয়েল ওয়ার্ক গুলো আমি ওখানে দেখতে পাই এবং রিয়েল ওয়ার্ক থেকে আমার একটা অভিজ্ঞতা সঞ্চিত হয়, সেই অভিজ্ঞতাটা আমার চাকরির ক্ষেত্রে অনেক কাজে দেয়। আমরা ডিপ্লোমার ক্ষেত্রে বাদ দিয়ে অন্য জায়গাও, আমরা ডিগ্রির ক্ষেত্রে বা অন্য জায়গাও কিন্তু এরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে। You can also develop your knowledge by attending the events। আমি একদম প্রথমেই বলেছিলাম যে আমার ডেভেলপমেন্ট অপরচুনিটি গুলো কি কি, সেইগুলোর মধ্যে কিন্তু আগের যে আলোচনা বললাম হায়ার স্টাডির বিষয়টা গেছে, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের বিষয়টা গেছে। এর বাইরেও আমরা বলছি যে ছোট ছোট কাজগুলো করে আমরা কিন্তু নিজের নলেজকে, স্কিলটিকে ডেভেলপ করতে পারি। ওয়ান অফ দেম ইজ সিম্পোজিয়াম। অনেক ধরনের সিম্পোজিয়াম কিন্তু এডুকেশনাল অর্গানাইজেশন গুলো হয়ে থাকে। সেমিনার সিম্পোজিয়াম যেটা বলা হয় থাকে, এই সিম্পোজিয়ামটা কিন্তু পার্টিকুলারলি অন কাইন্ড অফ কনফারেন্সই বলা যায়। এটা একটা ডে লং একটা কনফারেন্সের মতন হয়, পার্টিকুলার একটা বিষয়ের উপরে হয়তো একটা ছোট একটা বিষয়ের উপরে হয়তো ডিসকাশন হয়। এক্সপার্ট হয়তো আসেন ওই নির্দিষ্ট
জায়গায়, যে অর্থাৎ ধরি আমরা অর্গানাইজেশনে আমাকে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে একটা সিম্পোজিয়াম, সেখানে মানে উপস্থিতির সংখ্যাটাও একটু কম থাকে, কম সংখ্যক থাকে, ডিউরেশনটা একটু কম থাকে, টপিকটাও একটা নির্দিষ্ট থাকে, সেই নির্দিষ্ট টপিকের উপরেই ডিসকাশন হয়। বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ কনফারেন্স, নো ডাউট। কনফারেন্স যেটা, সেটা কিন্তু একটু লার্জ স্কেল, একটু বড় স্কেলে, এবং সেটা কনফারেন্সটা হতে পারে ডেলং হতে পারে বা আরো বেশি হতে পারে, এবং সেখানে মেইন ব্যাপার হলো ডেলং হলেও কনফারেন্সটা কিন্তু দেখা যায় যে টপিক গুলো একাধিক, অর্থাৎ লেকচারার ভিন্ন ভিন্ন লেকচারার থাকে, অনেক বেশি লেকচার, এবং এখানে অনেক বেশি পার্টিসিপেন্টস থাকে। সিম্পোজিয়ামের ক্ষেত্রে যেমন একটু শর্ট, অল্প সংখ্যক থেকে থাকে পার্টিসিপেন্ট, বাট এখানের ক্ষেত্রে কিন্তু পার্টিসিপেন্টের সংখ্যাটা একটু বেশি থাকে। সো আমরা কনফারেন্সে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু অনেক বিষয়ের নলেজ আমরা পেয়ে থাকি। সেমিনারের কথা যেটা বলছি, ওই যে সেমিনারও কিন্তু এগুলো হয়ে থাকে বিভিন্ন অর্গানাইজেশনে, প্রতিষ্ঠানে। হ্যাঁ, সেমিনারটাও একটু মোটামুটি বড় আকারেই হয়ে থাকে, ওটাও কনফারেন্সের মতন। বাট সেমিনারটা যেটা দেখা যায়, একজনে হয়তো পেপার প্রেজেন্ট করে, তার তার একটা লব্ধ জ্ঞান বা যে বিষয়টার উপরে সে ধারণা দিতে চায়, সেই, এবং একাধিক একাধিক পেপার প্রেজেন্ট হতে পারে সেমিনারে। সাধারণত সেমিনারে তার যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটার উপর পেপার প্রস্তুত করা হয়, এবং সেই পেপারের উপরে ডিসকাশন হয়, এবং এখানে কিন্তু সবাই আলোচনা করে প্রত্যেকটা বিষয়ের বোঝার জন্য। কনফারেন্সে যেমন আলটিমেটলি খুব বেশি কথা বলার জায়গা থাকে না, কিন্তু সেমিনারে কিন্তু অনেক ডিসকাশনের সঙ্গে অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়ে থাকে। সেমিনার আর ওয়ার্কশপ কিন্তু কাছাকাছি একটা বিষয়। সেমিনারের মতনও সেখানেও কিন্তু পেপার প্রেজেন্ট করে, কিন্তু ওয়ার্কশপটার মধ্যে যেটা সুবিধা হলো সেটা হলো কি, হাতে কলমে কিছু কাজ সেই জায়গায় করানো হয়। অর্থাৎ আমরা সেমিনারে যে কথাটা বলছি সেটা কিন্তু আবার ওয়ার্কআউট করছি আমি ওখানে বসে, সেটা হাতে কলমে আবার সেই প্র্যাকটিসটা করছি। সেটা হতে পারে একটা ওয়ার্কশপে, হতে পারে একটা ল্যাবরেটরিতে বসে এই কাজগুলো করা, এবং এসবের মাধ্যমে কিন্তু আমরা ভালোভাবে একটা স্কিল অর্জন করতে পারি নলেজের পাশাপাশি। কংগ্রেসের কথা বলছে, কংগ্রেসটা একটা পার্টিকুলারলি একটা সাধারণত বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো করে থাকে। সাধারণত বছরে একবার এরকম কংগ্রেসগুলো হয়ে থাকে, এবং তারা সেখানে হাইলাইট করে তাদের অ্যাচিভমেন্টের ব্যাপারে, তাদের নোটেবল কোনো রেজাল্ট থাকলে সেটা, ফিল্ডের রেজাল্ট, সেইগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করে, ডিসকাশন করে। হ্যাঁ, এখানে টিপিক্যালি বলছে অ্যাটেন্ড করে লিডার, যারা লিডাররা এই ফিল্ডে, ওই ফিল্ডে যারা লিডার, তারাই মেইনলি এই কংগ্রেসটা পরিচালনা করে থাকে, এবং সিরিজ অফ ইনভাইটেড টক, তারা ওইখানে অন্য অর্গানাইজেশনের ইনভাইটি আছে, তারাও এখানে লেকচার দিয়ে থাকে, কথা বলে থাকে, এবং সেই সব কথাবার্তা থেকে আমরা জ্ঞান অর্জন করে থাকি। তো আমরা দেখলাম যে আমাকে নিজেকে ডেভেলপ করার জন্য যে অপরচুনিটি গুলো আছে, এইগুলো তার মধ্যে একটা, অনেকগুলোর মধ্যে একটা। আর স্টাডির মধ্যে যেমন দেখলাম, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের মধ্যে দেখেছি, আমরা আলোচনা করেছি সিম্পোজিয়াম, সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, কংগ্রেস ইত্যাদির থেকেও আমরা কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারি। আমরা যদি এখানে একটু কথা বলি, পার্টিসিপেশন ইন পার্সোনাল নেটওয়ার্ক। আচ্ছা, ওই সেমিনার কিন্তু বা সিম্পোজিয়াম কিন্তু এগুলো কিন্তু আমাদের এমনও আছে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালিও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, দেশে বিদেশে, সেখানে বাইরে যেও সেখানে অংশগ্রহণ করে থাকে। আবার অনেক সময় কিন্তু এখনকার সময় এগুলো অনলাইনে উইবিনার মাধ্যমে কিন্তু অনেক সেমিনার হয়, অনেক ওয়ার্কশপ হয়, সেখানেও আমরা মানে যদি যুক্ত হই, সেখান থেকে আমরা নলেজ গ্যাদার করতে পারি। আমরা বলছি আমাদের নেটওয়ার্ক গুলো কি করে বাড়াবো, যত ভালো নেটওয়ার্ক করতে পারবো, যত বেশি নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক ধরনের অপরচুনিটি বেড়ে যায়। আমার জবের ক্ষেত্রে যেমন অপরচুনিটি বেড়ে যায়, আমার নলেজ গ্যাদার করার ক্ষেত্রে অপরচুনিটি বেড়ে যায়। এটা কিন্তু নেটওয়ার্কটা ঠিক নর্মাল ইয়ার মতন না, এটাকে চিন্তা করতে হবে, নার্সিং করতে হয় কি লং টার্ম ধরে তাদের সঙ্গে নেটওয়ার্ক বিল্ড আপ করে থাকে, মিউচুয়াল বেনিফিশিয়ারি ফেসিয়াল রিলেশনশিপ এখানে আসে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে।
why networking is important to your success. এই নেটওয়ার্কিংটা কেন, যত বড় নেটওয়ার্ক থাকবে তত বেশি সাকসেসফুল আসবে, সেটাকে একটা ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে। Experts agree that the most connected people are often the most successful. এটাই বলছে যে এই যে যারা যত বেশি কানেক্টেড থাকবে, হ্যাঁ, এক্সপার্ট তত বেশি কিন্তু নিজেদেরকে সাকসেসফুলি করা যায়। When you invest in your relationship, professional and personal, it can pay you back in a dividend throughout the course of your career. আমি ধরুন একটা সিম্পল কথা বলি যে দেখেন নেটওয়ার্কের কত ধরনের অ্যাডভান্টেজ। আমি রিসেন্ট যে আমরা অবসর সমিতি একটা আছে, সরকারি অফিসার রিটায়ার্ড করার পরে একটা অবসর সমিতি ধানমন্ডিতে আছে, সেখানে আমি মেম্বার হয়েছি। সো এই যে মেম্বার হওয়ার কারণের জন্য দেখা গেল সামনে ইলেকশন, এই ইলেকশনের সময় সবাই এই ফোন করছে, মেসেজ দিচ্ছে, এবং এরা বিগ জায়ান্ট, এক একজন এক এক সময় সে সেক্রেটারি ছিল, কেউ এডিশনাল সেক্রেটারি ছিল, কেউ চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, বহু মানুষ কিন্তু আমার সঙ্গে কথা বলছে ফোনে। হ্যাঁ, আমি তার সঙ্গে একটু তারা কথা বলতে পারলে প্লিজড হচ্ছে, কারণ আমার ভোট চাইতে গেলে তো একটু কথা তারা বলবেই। হ্যাঁ, তো সেইখানে বেশ কয়েকটা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে তারা লিডার গুলো সব ভালো ভালো অবস্থানে আছে। এবং আমি তার সঙ্গে কথা বলতে বলতে একজন পিডব্লিউডির এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, উনি আমার সঙ্গে যখন আলাপ হলো যে আমি এখান থেকে ডাইরেক্টর হিসেবে রিটায়ার্ড হয়েছি, সুতরাং শোনার পরে আমাকে সে বলতেছিল যে তার তো ব্রাহ্মণবাড়িয়ায় খুব একটা ইয়া দরকার, টেকনিক্যাল এডুকেশনের যে কোর্সটা সেটা চালু করবে, এমনি একটা জেনারেল স্কুল একটা কলেজ দিয়েছে, যদি টেকনিক্যাল স্কুল দিত তাই এলাকার মানুষের উপকার হতো, তো আমার একটু সহযোগিতা লাগবে। ঠিক আছে, আমি তো কারিগরি শিক্ষা বোর্ডেও কনসালটেন্সি করছে, আমার এই সম্বন্ধে ধারণা আছে, আমি আপনাকে হেল্প করতে পারবো। এবং আমিও এসে যেহেতু পিডব্লিউডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি যদি ওনার কাছেও কোনো হেল্প চাই পিডব্লিউডির কাজের ব্যাপারে, সেও আমাকে হেল্প করবে। কারণ কি, ওই যে আলোচনা করে ডিসকাস করতে যে আমরা আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয়েছে এবং উভয়কে সহযোগিতা করতে পারে। এবং এই ধরনের অনেক ধরনের অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ হয়। যেমন আমাকে এখানে মিরপুর একটা অ্যাসোসিয়েশন আছে, সমিতি, এবং সেখানে আমি গেছি, সেখানেও দেখলাম বিভিন্ন লেভেলের মানুষ সেখানে বসে ক্লাব আর কি, মিরপুর ক্লাব নামে একটা ক্লাব করেছে, তারাও বিভিন্ন ধরনের ওয়ার্ক করে থাকে। তাদের ওখানে বহুত মানুষের সঙ্গে পরিচিতি হয়েছে, তারা বিভিন্ন ব্যাংকে আছে ইত্যাদি। তারা বলতেছে যে এই যে সামান্য পরিচিতি, পরবর্তীতে যদি ধরেন আমি কোনো ব্যাংকে একটা কাজে গেলাম, ম্যানেজার যদি আমার আগের থেকে এরকম পরিচিতি হওয়ার কারণের জন্য যখন আমি যাই, আমাকে তো বসায় নিয়ে তারা একটু চা খাইলো, গল্পনায় কি কাজ, আমার কাজটা একটু আগে করে দিল। এই যে এই সম্পর্ক তৈরি হয়ে গেলে, এ ধরনের নেটওয়ার্কটা বিস্তার হলে, তাহলে কিন্তু যে কোনো জায়গায় আমার সাকসেসনেস আসাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। অনেস্টলি এটা কিন্তু আমরা বুঝি। তো সেই কথাগুলো এখানে বলছে, এখানে কিপ এ প্লাস অন দ্য জব মার্কেট, মিট prospective mentors, partners and clients, and gain access to the necessary resources that will foster your career development. অবশ্যই আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই নলেজগুলো অবশ্যই হেল্পফুল হবে। একইভাবে দ্য ইম্পর্টেন্স অফ নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্কপ্লেস, এই ওয়ার্কপ্লেসে যেখানে আমি কাজ করছি সেখানেও আমাকে নেটওয়ার্ক সবার মধ্যে সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকলে তার ডিটেলস আমরা জানি, তার পারিবারিক বিষয়ে জানি, তার মানে সে যদি একেবারে বন্ধুর মতন হয়ে কাজ করে, তাহলে কিন্তু আমার কাজ, হ্যাঁ, অ্যাজ এ হোল একটা টিম হিসেবে কাজ করে, কাজের স্পিড আমরা ভালো হবে, আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। দ্য ইম্পর্টেন্স অফ নেটওয়ার্ক ইন দ্য জব সার্চ, এবং এখানেও দেখেন আমি নতুন জব সার্চ করতে চাইলে আমার আউটডোর ফিল্ডেও আরো অনেক মানুষ যদি থেকে থাকে, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকে, তার থেকে আমি নলেজ জানতে পারবো কখন কে জাগে কাজ, কোন সেক্টরে তাদের কাজের জবের জন্য লোক লাগবে, আমি যদি সেখানে ফিট হই তাহলে সেই জায়গাটা আমি অ্যাপ্লাই করতে পারবো, তারাও আমাকে সহযোগিতা করবে। সো এই জায়গাও কিন্তু আমার জব সার্চের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হাউ টু বিকাম অ্যান
ইফেক্টিভ নেটওয়ার্ক। আমাকে দেখতে হবে যে আমি কিভাবে ইফেক্টিভ নেটওয়ার্ক গড়তে পারি। আসলে বললাম তো যে খালি সম্পর্ক হলেই যে আমার নেটওয়ার্ক বিল্ড আপ হচ্ছে তা কিন্তু না। এই সম্পর্ক যদি লেংদি করতে পারি এবং এই সম্পর্ক যদি আস্তে আস্তে একে অন্যের উপকারে ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু আমার ইফেক্টিভ নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠতে পারে। সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনায় নিয়ে আসছি। আমরা মোটামুটি ভাবে শেষের দিকে চলে আসছি। আমাদের লাস্টের যে স্লাইডটা আজকের জন্য যে স্লাইডটা মোটামুটি আমি এখানে শেষ করব, সেটা বলছে যে ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন দ্য ওয়ার্কপ্লেস। তাইলে কোন টেকনোলজি আমার ইম্পর্টেন্ট ওই ওয়ার্কশপের মধ্যে? টেকনোলজি ইজ such an integral part of the 21st century workplace that any business without some level of technical survey will likely fail. মানে সার্ভে ছাড়া এটা অবশ্যই কার্যকারিতা আসবে না, আমরা সাকসেসফুল নাও হতে পারি। It is the critical. If you are intimated by hardware, software, and all the interconnectedness of the internet, you may look for excuses to stay offline, but don't. Here is why. Make your business more efficient. আচ্ছা, এখানে যেটা মেইনলি বলছে যে 21 শতকের যে বিষয়, এই জায়গায় যে ওয়ার্কপ্লেসে যে বিজনেসের বিষয়টাকে বলছে, এখানে টেকনিক্যাল সার্ভে ছাড়া আমাদের এই কাজগুলো সাকসেসফুল নাও হতে পারে। তো সেই কারণের জন্য আমাকে বলছে যে মানে আমার হার্ডওয়্যার বলি, সফটওয়্যার বলি এবং অল কানেক্টনেস আমার দরকার। তার মানে আমার যে হার্ড স্কিল, আমার যে সফট স্কিল, সেই সবগুলো বিষয়কে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। এবং এই যে কথা বললাম, যখন হার্ড স্কিল বললে আমাকে মেইনলি মেনশন করতে হয় যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন এনহ্যান্স করার বিষয় হতে পারে, আমার প্রফেশনাল স্কিল যেগুলো সেগুলো আলটিমেটলি সফট স্কিলের মধ্যেই পড়ে। আমার সফট স্কিলগুলো বাড়াতে হবে এবং বাড়াতে পারলেই আমি কিন্তু আগাতে পারবো। এবং অবশ্যই এটা তো আমরা বুঝি যে আজকালকার ক্ষেত্রে আমার শুধু মানে উইদাউট ইন্টারনেট আমরা কিন্তু চলতে পারি না। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাকে নিজেকে ডেভেলপমেন্ট করার বিষয়টা থাকতে হবে এবং আমি নিজেকে সেইভাবে সম্পৃক্ত করে রাখতে চাই। এতে করে মেক ইউর বিজনেস মোর এফিশিয়েন্ট। তাহলে আমার এফিশিয়েন্টলি আমার বিজনেস করা সম্ভব হবে। যেমন আমি বলি যে আমি যদি কমিউনিকেট করতে চাই থ্রু ইমেইল পারফেক্টলি, যখনই সে রেসপন্স করছে ওয়ার্ল্ড ওয়াইড, আমি যদি তা কমিউনিকেট করতে পারি, তাহলে আমি সেখানে ভালো রেজাল্ট পাবো। আমি অন্যভাবে যদি বলি যে এই যে ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করলাম, করার পরে যদি আমি এটাকে এডিট করতে না পারতাম, আমার যদি অন্যের দ্বারস্থ হতো, তাহলে আমি ডিউ টাইমে আমি হয়তো এই লেকচারগুলো আপলোড করে আমার যারা এখানে যুক্ত আছে ক্লায়েন্ট, তাদের কাছে আমি পৌঁছাতে পারতাম না। পার্টিসিপেন্টের কাছে আমি ডিউ টাইমে পৌঁছাতে পারতাম না। তাহলে এখানে আমার স্কিলনেস আছে। এটা বিজনেসের এফিসিয়েন্সির কথা আমার আসতে পারে। সুতরাং যার ক্ষেত্রে যে বিজনেসের অ্যাক্টিভিটিস আছে তার ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। এনশিওর কম্পিউটেশনাল অ্যাকুরেসি। ওই যে বললাম যে আমার যে কোনো কাজের ব্যাপারে আমার হিসাব নিকাশের কথা বলি বা অন্যান্য কম্পিটেন্সির কথা বলি, সেখানে আমার হিসাব নিকাশটা অ্যাকুরেটলি করতে গেলে আমার এই সফটওয়্যার সাপোর্টগুলো খুবই বেশি প্রয়োজন হয়ে পড়ে। বি কম্পিটিটিভ ইন দ্য মার্কেট প্লেস। এবং অবশ্যই মার্কেট প্লেসের সঙ্গে আমার কম্পিটিটিভ হতে হবে। এবং কম্পিটিটিভ হবো কিভাবে? অন্যরা যেভাবে আগাচ্ছে, অন্যরা যেভাবে সাপোর্ট দিচ্ছে, অন্যরা যেভাবে কমিউনিকেশন করছে, আমি যদি সেই কাজগুলো না করতে পারি, সেভাবে যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পারি, চাইলে আমি সেখানে সাকসেসফুল হতে পারবো না।
বি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, অবশ্যই আমাকে ইন্ডাস্ট্রির সঙ্গে ভালো লিঙ্কেজ রাখতে হবে এবং আমার কাজগুলোর সঙ্গে আমি যা প্রডিউস করছি তার সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেট করে, হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর সঙ্গে আমার স্কিলের সঙ্গে আমার অ্যাক্টিভিটিজের সঙ্গে, এবং এটা মানে আপ টু ডেট করার জন্য আমাকে কিন্তু ওয়ার্ক করতে হবে। আপ টু ডেট ওয়ার্ক করতে হবে বলতে বোঝাচ্ছে যে আসলে ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু আমাদেরকে কমিউনিকেট করার জন্য একটা গ্রুপ আছে যেটাকে বলছে আইএসসি। হ্যাঁ, এটা আমরা আর আগেও বলেছি আইএসসি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। ইন্ডাস্ট্রি স্কিল প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইন্ডাস্ট্রি স্কিল আছে, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। আমরা বলেছি যে 13টা সেক্টর অলরেডি এইরকম কাউন্সিল আছে, যে কাউন্সিল গুলো তৈরি করেছে তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হয়েছে। ফাইনালি এখন যেটা বলছি সেটা বলবো এনএসডি এটাকে এখন আরো তারা নতুন করে তাদের আরো সেক্টর গুলো গঠন করবে এরকম আইএসসি। প্রকৃত অর্থে যেসব ইন্ডাস্ট্রি আমাদের দেশে আছে সেই সব ইন্ডাস্ট্রির প্রতিনিধি নিয়েই কিন্তু এই আইএসসি গঠিত হয়, এবং এই আইএসসি কি করে, তারা দেখে যে তার ইন্ডাস্ট্রিতে কি ধরনের নতুন নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, যেই নতুন স্কিল গুলো আসছে, নতুন মেশিনারিজ গুলো আসছে, যে ধরনের ওই মেশিনারিজ গুলো পরিচালনা করতে যে ধরনের জ্ঞান লাগবে, স্কিল লাগবে, সেটার ব্যাপারে তারা এই সিএস যে তৈরি করে, আমরা যেটা বলছি যে আমরা জানি সিএস এর মধ্যে সেগুলো ইনকর্পোরেট করবে, তারা কিন্তু ওই আইএসসি লোকটাই এগুলো করবে, এবং যেই সিএস এর রেসপেক্টে আমাদের কিন্তু ডকুমেন্ট গুলো তৈরি হচ্ছে, আমার এই সিবিএলএম গুলো তৈরি হচ্ছে, আমাদের যে মানে স্টাইলে পড়াশোনা হচ্ছে বা এই অ্যাসেসমেন্ট হচ্ছে, সবকিছু কিন্তু ওর গাইডলাইনে হচ্ছে। সুতরাং এই আইএসসি একটা বড় ফ্যাক্টর। আইএসসি আমাকে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেট করতেছে, ইন্ডাস্ট্রি স্কিল গুলো, লেটেস্ট স্কিল গুলোকে আমাদের অবগত করাচ্ছে, আমরা সেইভাবে তৈরি হচ্ছি। এবং আমাদেরও একটা সাইডে যেটা আছে সেটা হলো কি রিজিয়নাল অফিসার, এটাও আমাদের কিন্তু নতুন পোস্ট তৈরি হচ্ছে, আগে ছিল না। রিজিয়নাল অফিসার গুলো সাধারণত আমাদের 5টা ডিভিশনে 5টা রিজিয়নাল অফিস তৈরি হয়েছে, এখানে ওয়ার্ক শুরু হয়েছে, বাট অত ইফেক্টিভলি হয় নাই। ওদেরও কাজ হচ্ছে একই ব্যাপার, তারা তাদের কি ধরনের স্কিল ম্যান পাওয়ার আমার ইনস্টিটিউটে তৈরি হচ্ছে, সেই সব স্কিল ম্যান পাওয়ার কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব করা যায় বা ওই ইন্ডাস্ট্রিতে সঙ্গে লিঙ্ক করে দেওয়া বা ওই ইন্ডাস্ট্রিতে ব্রিজিং করার ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা কিন্তু রয়ে গেছে। সুতরাং রিজিয়নাল অফিসার সাধারণত এটা পোস্ট ক্রিয়েট হয়েছে আমার জানা মতে প্রত্যেক 5টা ডিভিশনে এরকম 5টা রিজিয়নাল অফিস আছে, এবং এই সেই স্কিল কোঅর্ডিনেট করার জন্যই তার কাজ। রিজিয়নাল কোঅর্ডিনেটর হিসেবেই তাকে বলছে রিজিয়নাল কোঅর্ডিনেটর। তো যাই হোক, তারা বিভিন্ন সেক্টরে কোন সেক্টরে কেমন লোক দরকার এবং আমাদের কি তৈরি হচ্ছে সেটাকে তারা অ্যাকোমোডেট করে থাকেন। ওদিকে আইএসসি আর এদিকে আমার কিন্তু রিজিয়নাল কোঅর্ডিনেটর রাখবে আমার এই কাজের জন্য। কমিউনিকেশন মোর ইফেক্টিভলি, অবশ্যই ইফেক্টিভলি কমিউনিকেট করতে হবে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা আজকে যে আলোচনা করলাম, তাহলে দুটা জায়গায় কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে। আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যেমনি আমার এডুকেশন এনহ্যান্স করা বা বিষয় থাকতে পারে, তেমনি ভাবে প্রফেশনাল অ্যাক্টিভিটিস বিল্ড আপ হওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে পয়েন্টগুলো আমরা এখানে এখন আলোচনা করলাম, হ্যাঁ, সেই জায়গাটা আমার আসতে পারে। অর্থাৎ আমাকে কমিউনিকেশন স্কিলের বিষয় আসতে পারে, আমার কিছু পার্টিকুলার সফটওয়্যার যেটা আমরা বললাম যে এমএস ওয়ার্ড বা এক্সেল বা এই টাইপের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে আমার কোর্স করা, অথবা আরো অন্যান্য কোর্স আমার করা লাগতে পারে। এটার জন্য আমরা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে আমাদের সিএস এর মধ্যে কি বলা আছে, কিভাবে আমরা এইগুলো ফাইন্ড আউট করবো। আমরা স্কিল পার্টে আমরা ওই জায়গাটা একটু দেখবো আলোচনার মধ্যে, সেখানে আমরা আর একটু এই সম্বন্ধে কনসেপশনটা নিতে পারবো আশা করি। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে প্রফেশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি পড়ে, এটাই তো মেইন কথা ছিল আমাদের, তাই না? কি আমাদের বলা হয়েছিল যে এটা পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে কোন জিনিসগুলো আসছে সেটা নিয়ে কিন্তু আমরা মূলত কথা বলেছি, এবং সেখানে আমরা মানে হার্ড স্কিল নিয়েও কথা বলছি, আমরা সফট স্কিল নিয়েও কথা বলেছি। সেখানে আমাদের কোয়ালিফিকেশন ইনহ্যান্সের কথাগুলো আসছে,
সেখানে আমাদের সফট স্কিলের মাধ্যমেও আমাদের প্রফেশনালিজম বিল্ড আপ করার কথাগুলো আসছে। সুতরাং অ্যাক্টিভিটিস কিন্তু ক্লিয়ার হচ্ছে, নয় কি? মানে বোঝা গেছে কিনা কথা? জি। কি আবার একটু বলবো যে আমি যে আলোচনাগুলো করলাম সেটা কি আলোচনা, গতদিন যে আলোচনা আমরা করেছি সেটা কি প্রফেশনাল স্কিলের বিষয় নিয়ে ডিটারমাইন স্কিল করার জন্য। ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারবো হ্যাঁ সেটার হ্যাঁ, উপরে, তাহলে আজকে এবং সবাই আমাদের যে স্মার্ট গোলটা কি আছে সেটার উপরে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে গেলে কি কি অ্যাক্টিভিটিস থাকা দরকার সেই রাইট সম্পর্কে রাইট আলোচনা। সেখানে হচ্ছে যে আমরা কোন ওয়েতে করব, কোন নেটওয়ার্কিং সিস্টেমে করব, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা যেটা আমরা প্রথম দিকে পড়ে আসছিলাম যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, অকুপেশনাল স্কিল প্রফেশনাল আলাদা, স্কিলে কিন্তু প্রফেশনাল দুটো স্কিল ডেভেলপমেন্ট এই অ্যাক্টিভিটি। ক্ষেত্রে হ্যাঁ এই অ্যাক্টিভিটিস গুলা। হ্যাঁ, মানে অ্যাক্টিভিটিস গুলো পর্যালোচনা করলে কিন্তু আমরা কিন্তু বুঝে ফেলছি যে ওই অ্যাক্টিভিটিস গুলোর সঙ্গে যদি নিজেকে সম্পৃক্ত করতে চাই তাহলে কিন্তু আমার দুটা ব্যাপার আছে। আমাকে হয় এডুকেশন কোয়ালিফিকেশনও যেমন এনহ্যান্স করার প্রয়োজন আছে, তেমনি ভাবে ওই যে প্রফেশনাল যে স্কিল সেই স্কিল গুলো আমাকে মানে বাড়াতে হবে। তা নাহলে কিন্তু আমি বিইং এ অফিসার আমি পারফেক্টলি ওয়ার্ক করতে পারবো না। সুতরাং এই যে জায়গাটা যদি আমি বুঝি তাহলে আমাকে আমার এই এনহ্যান্স করার জন্য, আমার এই প্রফেশনাল স্কিল এনহ্যান্স করার জন্য এখন আমাকে কি করতে হবে, কেমনে করে আমি ওই যে ফর্ম যেটা আমরা দিয়েছি এভিডেন্স ফর্ম, সেই এভিডেন্স ফর্মে আমি কি কি করতে চাই, মানে কি কি শিখতে চাই, হ্যাঁ ওই কথাটা কিন্তু চলে আসবে। এবং কি কি শিখতে চাই, কোথা থেকে সেই নলেজ গুলো নেব, অ্যাক্টিভিটিস বুঝেছি, তাহলে অ্যাক্টিভিটিস বুঝলে ওখানে কিভাবে নিব সেটা আমরা আশা করি বুঝতে পারবো। হ্যাঁ, আরো একটা লার্নিং আউটকাম আছে সেখানে যে আরেকটু ডিটেলস আমরা যাব, বুঝতে পারবো। বাট এটুকু ক্লিয়ার হয়েছে যে আমরা গত দিনের যে ক্লাসে যে কথাটা বলেছি তার সঙ্গে রিলেট করে যে প্রফেশনাল স্কিলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি অ্যাক্টিভিটিস এখানে যুক্ত আছে কাজের ক্ষেত্রে, সেটা আমরা জানতে পেরেছি, ঠিক কি না? জি স্যার। স্যার আমি একটু পার্সোনাল কথা বলতে কি পারবো, যেহেতু আপনি আপনার পার্সোনাল কথা নিয়ে বলছি যে